আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের প্রেস উইংয়ের মতবিনিময় সভায় এই কথা বলেন মুখপাত্র মাহাদি আমিন। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিশ্ব সংকট থেকে শুরু করে নানা দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে সরকার। শামীম চৌধুরী রিপোর্ট। জনগণের কাছে দায়বদ্ধ সরকার। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার ও সামাজিক উন্নয়ন সহ 51 প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে সরকারের 180 দিন পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিগত সরকার যে জঞ্জাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সরকারের 6 মাসের কার্যক্রম তুলে ধরে মুখপাত্র মাহাদি আমিন বলেন, নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। এই স্বল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও সরকারের দায়িত্বশীলতা দৃশ্যমান বলেও জানান তিনি। সরকারের এই 6 মাসে সবচেয়ে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। বিভিন্ন সংস্থায় দলীয় বিবেচনায় নিয়োগের প্রশ্নে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, অতীতের দুর্নীতির ক্ষত সারাতে যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি সেখানে অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর আরেক রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, অপ্রস্তুত অবস্থায় জ্বালানি সংকটে পড়েছে সরকার। আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। খুব অপ্রস্তুত অবস্থায় আমরা এই বিপদে সংকটে পড়ে গেছি। যাই হোক, এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। সব প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। যে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যে দায়বদ্ধতা আমাদের। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ক্ষমতায় আসার 6 মাস পূর্ণ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই সময়ের সাফল্যের তালিকায় সামাজিক সুরক্ষা কর্মসূচি গুরুত্ব পেয়েছে। তবে মোকাবেলা করতে হয়েছে গ্যাস বিদ্যুতের সংকট, অর্থনীতি পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ। হিসেবের খাতায় স্বস্তির চেয়ে সংকট বেশি হলেও সরকার বলছে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। থাকছে রুদ্র রফিকের রিপোর্ট। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম আর নানা চড়াই উতরাই পেরিয়ে চলতি বছরের 12ই ফেব্রুয়ারি জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম 6 মাসে সামনে আসে নানা চ্যালেঞ্জ। ভঙ্গুর অর্থনীতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা আর মানুষের প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে যাত্রা শুরু হয় সরকারের। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন সহ নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। তবে মোকাবেলা করতে হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ সংকট, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংকিং খাত, বিনিয়োগের স্থবিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানামুখী সংকট। তবে সরকার বলছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান কার্যকর করার কাজ শুরু হয়েছে। নারীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং বিভিন্ন ধর্মের যারা গুরু রয়েছেন ওনাদের জন্য সম্মানী প্রদান, শিক্ষায় প্রয়োজনীয় সংস্কার, কারিকুলামের পরিবর্তন করা, 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট শুরু করা, আমাদের শিল্পের ক্ষেত্রে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় সেগুলো নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে কিভাবে উৎসবমুখর পরিবেশে ঈদ নিশ্চিত করা যায় সেটা নিয়ে কাজ করা। সরকার গঠনের পর 180 দিনের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়ন না হলেও আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না বলে জানান মাহাদি আমিন। এই 6 মাসে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জের বিপরীতে সরকারের দিক থেকে
একটা বিষয় সবসময় ধারাবাহিকভাবে হয়ে এসেছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং দায়বদ্ধতা। সব জায়গায় যে শতভাগ সফল হয়েছে বিষয়টা তা না, কিন্তু আন্তরিকতা ছিল শতভাগ, সেটা নিশ্চিত করতে পারি। জনগণের ভোটে নির্বাচিত সরকার কতটা ভালো করেছে, কতটা মন্দ করেছে, এটা জনগণই মূল্যায়ন করবে। বিএনপি সরকারের ৬ মাসের এই পথচলাকে বিশেষজ্ঞরা বড় পরীক্ষার শুরু হিসেবে দেখছেন। আগামীতে স্বচ্ছতা ও দ্রুততার সাথে নির্বাচনী প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করতে পারবে সরকার, সেটি এখন দেখার বিষয়। রুদ্র রফিক, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইদ বিন আবিয়া। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে রাষ্ট্রদূত এই আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। সফরের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩,০৯,০০০ রোহিঙ্গাকে প্রথমবারের মতো রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজার ও ভাসানচরে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করলেও ৩ লাখের এই প্রত্যাবাসন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সামিউর শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাখাইনে নিরাপত্তা ফিরলে বাংলাদেশে থাকা ৩,০৮,৭৯৭ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, কয়েক দফার যাচাই বাছাই শেষে এসব রোহিঙ্গাকে নিজেদের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে এসব যাচাইকৃত বাস্তুচ্যুতদের ফেরত নেওয়া হবে। দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এটিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ বাংলাদেশ ও মিয়ানমারের পূর্বের একাধিক উদ্যোগ সত্ত্বেও রাখাইনের নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় এখন পর্যন্ত বড় কোনো সংখ্যাকে প্রত্যাবাসন সম্ভব হয়নি। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন ও সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসে কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। অনেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যেতে বেছে নিয়েছে বিপজ্জনক সমুদ্রযাত্রার পথ। এর আগে মালয়েশিয়ায় থাকা ৫,০০০ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নেবে বলেও জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামিউল শিহাব, RTV। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ ৭ আসামির বিচার শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য, তথ্য উপাত্তে অভিযোগ নিরঙ্কুশ প্রমাণিত হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। যদিও অপরাধ প্রমাণ হয়নি দাবি আসামি পক্ষের। জিএম মাহমুদের রিপোর্ট। প্রত্যেক নেতা কর্মীকে নির্দেশ দিচ্ছে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছুর হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় এভাবেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করতে নির্দেশ ও উৎসাহ দিতেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এতে অপরাধীরা আরও বেশি সহিংস হয়ে আন্দোলনকারী ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে। বাড়তে থাকে আহত ও নিহতের সংখ্যা। এমন অভিযোগে ওবায়দুল কাদের, পরশ, সাদ্দাম সহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২A। ২৯ জন সাক্ষীর সাক্ষ্য, বেশ কিছু কল রেকর্ড, পর্যাপ্ত তথ্য উপাত্ত এবং দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সোমবার শেষ হয় বিচার কার্য। এবার অপেক্ষা রায় ঘোষণার। জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ অর্থাৎ একই উদ্দেশ্য নিয়ে যদি একটা গ্রুপ কোনো অপরাধ করে
তাহলে এই গ্রুপের প্রত্যেকটি সদস্যই সমানভাবে অপরাধী। অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আসামিরা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন বলেও জানান প্রসিকিউটর। ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। এদিকে প্রসিকিউশন অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি করে মক্কেলদের খালাস চেয়েছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, হত্যা মানে অ্যাট্রোসিটি যেটা বলা হয় আপনাদের ট্রাইব্যুনালের ভাষায়, হোরার ইত্যাদি প্রমাণিত হয়নি। যত এলিগেশন সব প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট পর্যন্ত প্রমাণ করতে পারেনি। বেকসুর খালাস চাচ্ছি। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার পক্ষে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে নতুন একটি মামলায় হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রতিবেদন অনুমান নির্ভর হওয়ায় কোনো পদক্ষেপ নিচ্ছি না। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। সরকারের 6 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। গ্যাস জ্বালানি সংকট বিগত ফ্যাসিবাদী সময়ে রেখে যাওয়ার সমস্যা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। আওয়ামী লীগের শাসনামলে পরীক্ষার খাতায় কোনো কিছু না লিখলেও শিক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হতো বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি একমাত্র দল যারা সবসময় শিক্ষার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিয়েছে। বিকেলে রাজধানীর কাঁটাবনে জিয়াউর রহমান আর্কাইভ আয়োজিত মহিষী বেগম খালেদা জিয়া ঐক্য, সংহতি এবং আলোক প্রাপ্তির দীপশিখা নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। রিজভী আরও বলেন, দিন যত যাচ্ছে ততই সংস্কৃতি চর্চার অভাব দেখা যাচ্ছে, যা আমাদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রতিবন্ধকতা। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও তিনি বিজয়ী। অন্যদিকে পালিয়ে গিয়ে পরাজয় বরণ করেছে শেখ হাসিনা। কিছু না লিখলেও পাস করে দাও, 99% পাস, 95% পাস। খাতার মধ্যে শুধু প্রশ্ন যেটা দিয়েছে শিক্ষকদের কাছ থেকে সেই প্রশ্ন লিখে দিলেই খাতার মধ্যে পাশ করে দিয়েছে। হাসিনার আমলে তাই হয়েছে, কিন্তু তার আগে কোনো আমলেই বলি, তার আগে কখনোই এই ধরনের কোনো ঘটনা হয়নি। সরকার গ্যাস ও বিদ্যুতের দাবির গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা বলায় বিরোধীদের দমনের আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া দেশের গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে গুলশানের হোটেল ওয়েস্টিনে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের নিরপেক্ষ অবস্থান প্রত্যাশা করেন বিরোধী দলীয় চিফ হুইপ। পাশাপাশি গণমাধ্যম সংস্কার কমিশন বাস্তবায়নের দাবিও জানান তিনি। স্থানীয় প্রেস ক্লাবগুলো, সেই প্রেস ক্লাবগুলো আমরা জানি হয়তো সামনের দিনগুলোতে আপনারা যা দেখেছেন, আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা, বলা হচ্ছে বাস ভাঙচুর। আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট মোকাবেলা করতে না পারলে জনগণ মাঠে নেমে আসবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জ্বালানি সংকট, অর্থনৈতিক অবস্থার উন্নতি সহ এখন পর্যন্ত বিএনপির কোনো পরিকল্পনার বাস্তবায়ন দেখা যাচ্ছে না বলেও মনে করেন তিনি। দুপুরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের 6 মাস প্রতিশ্রুতি বনাম বাস্তবতা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সবার আগে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ না দিয়ে সবার আগে দলীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে সরকার।
আমরা আশঙ্কা করছি বিরোধী দলের কোনো আন্দোলনের দরকার হবে না। জনদুর্ভোগ যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে রাজপথে সাধারণ মানুষ নেমে আসবে, এবং সাধারণ মানুষ যদি নেমে আসে তখন কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার অবস্থা কারোই সেই সক্ষমতা থাকবে না। এখন থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে, অন্যথায় নিবন্ধন পাবে না, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, অটোরিকশার অনুমোদন দেবে সিটি কর্পোরেশন। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে সৌর বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত সভা শেষে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে 8টি জোনে ভাগ করে 8টি রঙে চলবে এই রিকশা, পর্যায়ক্রমে 13 সিটিতে করা হবে। মীর শাহে আলম আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে পৌরসভা সহ সরকারি দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি, এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। চলতি বছরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে স্কেল নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পে স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। সম্প্রতি রাজনৈতিক বক্তব্যে কটূক্তি, অশালীন ভাষার ব্যবহার আর ব্যক্তিগত আক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন তরুণ রাজনীতিবিদের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে বারবার। ভাষার এই অবক্ষয়ে তাদের হাতেই তৈরি হচ্ছে নতুন সংকট। বিশেষজ্ঞরা বলছেন, মাল্টিমিডিয়ার এই যুগে ভাইরাল হওয়া আর জনপ্রিয়তা বাড়ানোর প্রতিযোগিতায় অনেকেই বেছে নিচ্ছেন এমন নিন্দনীয় পন্থা। প্রশ্রয়দাতা এবং দলের উপরও এর দায় বর্তায়। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে প্রতিপক্ষকে নীতিগতভাবে মোকাবেলার সংস্কৃতি থাকলেও বর্তমানে সে জায়গা দখল করেছে বিদ্বেষপূর্ণ মন্তব্য, কুরুচিপূর্ণ ভাষা আর ব্যক্তিগত আক্রমণ। তুমি কোন বাস শুয়োরের বাচ্চা? আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। গণমাধ্যমে দেয়া বক্তব্য, টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ, ফেসবুক পোস্ট কিংবা জনসভায় অশালীন ভাষা ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণ এখন নিয়মিত চিত্র। এসব অনেকের জন্যই বিব্রতকর। সংসদে দেয়া বক্তব্যেও অনেকেই বেছে নিচ্ছেন এমন পন্থা। হারাচ্ছে শালীনতা ও রাজনৈতিক সৌজন্য। তোমার পাশে তো ফুটা আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। রাজনীতিবিদরা বলছেন, এসব ভাষা প্রতিবাদের নয়, তরুণদের একটি অংশ জনপ্রিয়তা বাড়াতে শিষ্টাচার বহির্ভূত উত্তেজনাপূর্ণ বক্তব্যকে বেছে নিচ্ছেন। রাজনীতিতে যদি এই শিষ্টাচারটা না থাকে তাহলে আগামীতে রাজনীতির প্রতি জনগণের অনীহা বাড়বে। ধরেন একজন ব্যক্তি বা একটা গোষ্ঠী করলো, তা সে যে দলের লোক, তো ওই দলই তো প্রশ্ন করতে হয়। সুতরাং এটা ব্যক্তি এবং গোষ্ঠীর বক্তব্য থাকে না, এটা দলের বক্তব্য হিসেবেই চোখের সামনে আসে। বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের মতে, রাজনৈতিক ভাষা প্রয়োগে জ্ঞানের অভাবেই এমন সংস্কৃতি গড়ে উঠেছে। তীর্যক হতে পারে, কঠিন শব্দ, ধারালো শব্দ হতে পারে, সেটা রাজনৈতিক ভাষায় হতে হবে। কথাটা খুব হার্শ হয়ে যায় কথাটা। যারা এইসব ভাষা ব্যবহার করে রাজনীতিতে, তারা তাদের রাজনীতিতে অনুষ্ঠানের অভাব, শিক্ষার অভাব এবং পরিপক্কতার অভাব মনে করি। আপনি যদি কারো অসম্মানজনক কথা বলেন, আপনার ডিফেমেশন মামলা করতে পারেন 500-এ, প্যানেল করে আপনি ক্ষতিপূরণ মামলা করতে পারেন। এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতি সহিংস করে তুলতে পারে বলে উদ্বেগ জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ শিক্ষক। খুবই অ্যালার্মিং। মানে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমরা প্রত্যাশা করি, এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভাষা ব্যবহার করা এটি খুবই অনাকাঙ্ক্ষিত। এটি বন্ধ করার জন্য এক ধরনের আপনার প্রচার দরকার, এবং যারা এই ধরনের ভাষা ব্যবহার করবে তাদেরকে তাদের দল থেকে
এক ধরনের প্রত্যাখ্যান করতে হবে, তাদেরকে নিরুৎসাহিত করতে হবে। রাজনৈতিক হাতিয়ার হিসেবে অশালীন ভাষার চর্চা বাড়তে থাকলে কলঙ্কিত হবে রাজনীতি, ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র এবং ভবিষ্যৎ প্রজন্ম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সারা দেশে একদিনে নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 8টা থেকে পরের 24 ঘন্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1031 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে 915 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে 99 জন। বিগত 17 বছরে স্বার্থবিরোধী নানা সিদ্ধান্তের কারণে দেশ পিছিয়ে পড়েছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সোমবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আয়োজিত তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তিস্তা নদী ও এর ওপর নির্ভরশীল জনপদকে বাঁচাতে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। তিস্তা চুক্তির বিষয়ে ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞদের সক্রিয় সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান মন্ত্রী। কাজ করতে এসে আমরা এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছি। প্রত্যাশার জায়গা এত বেশি, বিশেষ করে উত্তরাঞ্চলের 5-6টা জেলার মানুষের। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। চীনা জ্ঞান, প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এমনটা জানিয়েছেন বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানিয়ে টেক্সটাইল খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। সকালে চীন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দুই দেশের অভিজ্ঞতা সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন তিনি। আগ্রহী ছাত্রছাত্রী তো ভোকেশনাল সেন্টারগুলি আর মাশরুম গ্রোথ না করে টেক্সটাইল ইনস্টিটিউটগুলি আমরা বিশেষত চাইনিজ কারিকুলামের সাথে এটাকে অ্যালাইন করতে চাই। আমরা দেখতে চাই আমাদের এখানের একটা প্রপার রিভিউ করে যে আমাদের কারিকুলামগুলি কোন জায়গায় আছে, ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার, এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। এ যেন সর্ষের মধ্যে ভূত। যাদের দায়িত্ব সমাজকে মাদক মুক্ত করা, তাদের কেউ কেউ অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দিচ্ছেন। কেরানীগঞ্জ মডেল থানার 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে ভুয়া ডিবি পরিচয়ে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে RTVর অনুসন্ধানে। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের তথ্যচিত্রে এই বিষয়ে জানাচ্ছেন লিওন আজাদ। সিসিটিভি ফুটেজে দেখা যায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় কিছুদিন আগে ডিবি পুলিশ পরিচয়ে 10 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন কেরানীগঞ্জ মডেল থানার ASI জাহেদুল ইসলাম ও এক কনস্টেবল। আটকের পর মামলার ভয় দেখিয়ে 1 লাখ টাকার বিনিময়ে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেন এই 2 পুলিশ সদস্য। শুধু তাই নয়, মাদক ব্যবসায়ীর লাকেজ থেকে এ সময় আরও 2 কেজি গাঁজা নিজেদের কাছে রেখে দেন বলে জানান ধরা পড়া মাদক কারবারি। 2 লাখ টাকা দিলে 2 লাখ টাকা নিয়ে একটা ছাড়ব না, তোর 5 বছরের জেল হইব, সারা জীবন জেল হইব, এই সমস্ত কথা বলে আমাকে ভয়ভীতি দেখায় পরে এগুলি করাইছে। 50 এভাবে 1 লাখ পর্যায়ে 1 লাখ টাকা ওনাকে পাঠানো আছে। এদিকে গোপন ক্যামেরায় টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত ASI জাহেদুল। তবে RTVর অনুসন্ধানী টিম তথ্য প্রমাণ সহ সরাসরি এ বিষয়ে তার বক্তব্য নিতে গেলে উল্টো সাংবাদিকদের হুমকি দেন।
এ ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুসের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তবে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিমুল হক। আমি বিষয়টা অবগত হয়েছি, বিষয়টা অবগত হয়েছে এবং প্রাইমারি ভাবে যে স্টেপ নেওয়ার কথা সেটা আমি নিয়েছি এবং এটা যেহেতু একটা এলিগেশন এসেছে এটা আমি পার্সোনালি ইনভেস্টিগেট করে ওদের যেটা পাওয়া যায় আমি সেভাবে যদি সত্যতা পাওয়া যাবে প্রসিডিং এর জন্য সেভাবে সুপারিশ করবো আর কি। মাদক বিরোধী অভিযানের নামে যদি মাদক ব্যবসায়ীর কাছ থেকে চলে টাকার বাণিজ্য, তাহলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে উঠবে প্রশ্ন। আর রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় নামে, তাহলে মাদক মুক্ত সমাজ গড়ার স্বপ্ন শুধু স্লোগানে আটকে থাকবে। লিওন আজাদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নিচ্ছে সরকার। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক। তিনি বলেন, সরকারের 6 মাসের পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা খাতে নানা ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। এছাড়াও স্কুল কলেজে নতুন শিক্ষক নিয়োগ এবং তাদের মানসম্মত প্রশিক্ষণের প্রস্তুতি শুরু করার কথাও জানান এহসানুল হক মিলন। তবে এত বছর পার হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট করতে হলে ভিসা পলিসিটাকে ইজি করতে হবে এবং আমরা ক্যাবিনেটে আলোচনা করেছি, তারপর ডিটেলস আমরা এটাকে ব্রেক থ্রু করেছি। নেক্সট ক্যাবিনেট মিটিংয়েই এই ভিসা পলিসি নিয়ে আমাদের একটা নির্দেশনা আসছে, সেখানে সকল ভিসা পলিসি ইজি করা হচ্ছে যেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় এবং ফরেনার্স অ্যাট্রাক্টেড হয় বাংলাদেশে আসে ইনভেস্টমেন্ট করা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।